ভাইকে বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আপামর জনগণের বছরের পর বছর যে চাওয়া, যার জন্য 16 বছর গুম খুন হত্যা হামলা মামলা নির্যাতন বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া যারাই বলেছে আমার ভোট দিতে চাই তাকেই গ্রেপ্তার, তাকেই হামলা, তাকেই বাড়ি ছাড়া, তাকে ব্যবসা ছাড়া করেছে। সেই জনগণের চাওয়া পাওয়া ভোট অধিকার, তারা ভোট দিতে চায়, সেই আন্দোলন চলতেছিল। তারই মধ্যে একটি কোঠা আন্দোলন হয়েছে। তার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছিল এক দফা শেখ হাসিনার পদত্যাগ। সেখানে সেই অবস্থায় ছাত্রদের সাথে আন্দোলন সংগ্রাম করে 65 লক্ষ লোকের নামে মামলা ছিল। সেই মামলা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আমাদের নামে সাজা হচ্ছিল। সেই সাজার পরে এই সফলতা এসেছে, তাই মানুষ মনে করেছিল তাদের ভোট দিতে পারবে। সেই ভোট নিয়ে আওয়ামী ফেসিবাদের মতো একটি ষড়যন্ত্র, আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে নাগরিক প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি জনাব মঞ্জুর রহমান প্রিয়া উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে এবং জিয়া পরিবারের বিশ্বস্ত, যিনি রাজনৈতিক পরিবারের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের প্রিয় স্বচ্ছ রাজনীতিবিদ, তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। উপস্থিত আছেন আমাদের রাজপথের সহযোদ্ধা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন করেছি প্রতিটি প্রোগ্রামে যাকে পেয়েছি, এবং এরপরে অদ্যবধি যিনি আন্দোলনে আছেন আমাদের ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ জনাব ভিপি হারুনা রশিদ হারুন। উপস্থিত আছেন আমাদের সাবেক এমপি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, আমাদের সকল প্রোগ্রামে যিনি থাকেন, সকল সময় ডাকতে যাকে আমরা পাই, বিলকিস ইসলাম। উপস্থিত আছেন ছাত্র রাজনীতি করা, যুব রাজনীতি করা, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আপনার আকমা মুজাম্মেল হোসেন। উপস্থিত আছেন আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন আপা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, বিষয় স্পষ্ট, কথা পরিষ্কার। আজকে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষায় কেন যেন আপনার সেই জিনিসটা যাদের নিরপেক্ষভাবে যাদেরকে বসানো হয়েছে তারা কেন যেন সহ্য করতে পারতেছে না। এর প্রমাণ বহুত আছে। কিরকম আপনারা দেখেন যে আপনার বেসরকারি ভাবে প্রায় 1500 ছাত্র জনতা শহীদ হয়েছে, 50,000 ছাত্র জনতা আহত হয়েছে, এখনো হাসপাতালে বিছনায় কাটাচ্ছে, চিকিৎসা হচ্ছে না। তাদের প্রথমেই মনে করেছিল যে এই যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের অধিকার, তাদের কিছু সুযোগ সুবিধা, তাদের সুচিকিৎসা, পরিবারের খোঁজ খবর নিবে। কিন্তু সেই যারা বসলো, যাদের রক্তে ভেজার উপর বসলো, তারা কিন্তু সেই খেয়ালগুলো রাখতে ছিল না। একটা পর্যায়ে দেখা গেল সেই আহত নিহত পরিবারগুলো তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। সেই সময় তাদেরকে জন্য কিছু করলেন। এর পরবর্তীতে আমরা দেখলাম তারা যে বসলো, বসার পরে তারা যে কাজগুলো করতেছে, আজকে টিভি খুললে সেখানে যে টকশো গুলো হচ্ছে, সেখানে সাংবাদিকরা সেই টকশোতে বলতেছে যে আমরা স্পষ্টভাবে বলতে পারি, আমাদের কাছে ডকুমেন্টস আছে, আমাদের কাছে রেকর্ড আছে। এমনকি সাংবাদিক ইলিয়াস সে কয়েকটি ভিডিও ছেড়েছে
যে একজন উপদেষ্টা ছাত্র বৈষম্য থেকে এসে মিরপুরে এই তদবির বাণিজ্য করতেছে তার ভাই বা পরিবার দিয়ে, আরেকজন সেই বনস্মৃতিতে তারাও তদবির বাণিজ্য করতেছে তার ভাই এবং বাবা দিয়ে। এই যে কথা, এটা আপনি কিভাবে দেখবেন? এবং আরো বলতেছে যে ডক্টর ইউনূসকে 16 বছরে শেখ হাসিনা যে নাকারি চুবারি অপমান অপদস্থ ছোট করতে চেয়েছিল সেইটি করতে পারেনি। কিন্তু এই অথর্ব সরকারের সাথে যদি এই ইউনূস সাহেব এইভাবে চলে তাহলে 6 মাসের মধ্যে তার অবস্থান ধুলায় মিশে যাবে। এরপরে দেখেন যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনরা এই যে ষড়যন্ত্র করতেছে এটা বোঝা যাচ্ছে। আপনার তারা বলেছিল শিক্ষা শেষ করতে লাগে 30 বছর, 35-এর নিচে সরকারি চাকরিতে দেওয়া যাবে না, বয়স সীমা করতে হবে 35। ভালো, 32 করছে তাও মানতেছে না, বলে যে হয় না, এর মধ্যে লেখাপড়া শেষ হয় না। এখন তারা স্ববিরোধী আপনার সংস্কারে দিয়েছে 21 বছরে এমপি মন্ত্রী হতে পারবে, বলে যে সেইটা হবে না, 18 বছর করলে ভালো হয়। এরা বাংলাদেশকে মেধাশূন্য করতে চায়, বিশ্ববিদ্যালয় যাতে কেউ পড়তে না পারে সেই অবস্থা করতে চায়। একটা কলেজ শেষ করতে পারে না 18 বছরে, কেবল কলেজে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারে 18 বছর হয়, তাকে আজকে রাজনীতিতে আনতে চায়। রাজনীতিতে তারা যে শুরু করেছে এই তদবির, এই আয়, আপনারা দেখেছেন যে অনেক ছেলেমেয়েরা আন্দোলন করতে করতে ব্যবসা বাণিজ্য ছাড়া, টাকা পয়সা ছাড়া বয়স হয়ে গেছে, বিয়ে করতে পারে না। আমি এবার গ্রামে গ্রামে গেছি, একজনের বললাম যে কি তুমি এখনো বিয়ে করো না, বয়স কত? বলে 38। বিয়ে করানো একটা চাকরি বেদা না পাই তো বিয়ে টিয়ে করতে পারি না। আমি একটা চাকরি দেবো, ওরে নিয়ে আসছি, আইনা আমার সাইডে দিছি, বলে আমি 3 মাসের মধ্যে বিয়ে করি। এখন দেখি যারা বলছে যে 300 টাকা দিয়ে 3 দিন চলে, পারিবারিক অবস্থা ভালো না, তারা বিয়ে করতেছে কোটি কোটি টাকা খরচ করে, তাদের চেহারা দেখে আপনাদের মতো হয়ে। এই ধরনের কাজ তো আমরা চাইনি। একাধিক নেতারা অলরেডি বিয়ে করেছে, আবার দল করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, আপনাদেরকে আমরা মাথায় তুলে নেব, দল করেন, আপনাদের সাথে কথা বলবো। কিন্তু সেই দল করতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়। আপনি হুন্ডায় যাবেন, আপনি মোটর সাইকেলে যাবেন সরকারি, আপনি প্যারোডোতে যাবেন, আপনি হেলিকপ্টারে যাবেন, আপনি প্লেনে যাবেন, এবং রাষ্ট্রীয় মর্যাদায় আপনাকে প্রোটোকল দেবে। এসপি কে আপনি যাতা বলবেন, আপনি যে কোনো জায়গায় মন্ত্রী যেটা সমাধান না করতে পারবে আপনি করবেন। এইভাবে তো দল হতে পারে না। আপনার ইতিমধ্যে দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে গেছেন। সেখানে ফিনান্সিয়াল টাইমসে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেটা লন্ডন ভিত্তিক। সেখানে উনি বলেছেন যে ছাত্রদের আমি বলেছি তোমরা দল করো এবং দল করলে তোমরা ভালো করবা। ছাত্ররা বলছে না, আমরা তো একটাও আসন পাবো না। বলছি কে বলছে? তোমাদের এত জনপ্রিয়তা, তোমাদের সবাই ভালো জানে, তোমাদের পিছে আছে, এই দল করলে তোমরা ভালো করবা, তোমরা আসলে আমি মনে করি ছাত্ররা আসলে সুবিধা হবে। এ কেমন কথা? আমরা তো আপনাকে মনে করেছিলাম যে বিশ্বে আপনি একজন ব্যতিক্রম মানুষ, আপনি নোবেল বিজয়ী। আপনি যদি সেইটা হয় তাহলে আপনার তো নিরাপত্তা থাকে। আপনি তো সেই নাহিদ আসিফের মতো কথা বলতেছেন আওয়ামী লীগের সুরে। আওয়ামী লীগ বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, গণতন্ত্রের কথা বললে ওনাদের ভুরুজ কুঁচকাতো। আর আপনারা বলতেছেন সংস্কার সংস্কার সংস্কার, যখনই নির্বাচনের কথা বলে ভুরু চুলকায়, পিছন চুলকায়। এটা কেমন? কেন খারাপ লাগে? মন খারাপ হয়ে যায়। আপনার অবস্থান কি হবে? আপনি কি তাদের উপদেষ্টা থাকবেন? আপনি কি এই দলের প্রধান থাকবেন? এই যে নিরাপত্তা হারাচ্ছেন, এটা তো আমরা বরদাস্ত করতে পারতেছি না, আমাদের জন্য কষ্টদায়ক। এটা ঠিক না। আমি বলতেছি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ইতিমধ্যে যে কাজগুলো করেছেন, জনগণ চেয়েছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে, জনগণ চেয়েছিল তাদের সুশাসন সুবিচার পাবে, জনগণ চেয়েছিল সঠিক বিচার হবে, জনগণ চেয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী থাকবে সঠিকভাবে, জনগণ চেয়েছিল যে ছাত্র বৈষম্য জনতার মাঝে যারা গুলি করেছে, যাদের উপর নির্যাতন করেছে তাদের বিচার হবে। অথচ আপনি ক্ষমতায় আসার পরই আমরা দেখলাম আওয়ামী লীগের 626 জন কোথাও লুকিয়েছিল। স্পষ্টভাবে পেপার পত্রিকায় এসেছে, তার মধ্যে 6 জনকে মাত্র গ্রেফতার করেছেন আর 620 জনকে বিদেশে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা দিয়েছেন। এটা কিসের আলামত? এছাড়া
আমরা দেখতেছি আজকেও বহল তবিয়তে যারা এই নির্যাতনের সাথে জড়িত, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, যারা আমাদের উপর হামলা করেছে, মামলা করেছে, তারা বিভিন্ন জায়গায় আছে। আমি যদি 2-3টা উদাহরণ দিই, আপনার চট্টগ্রাম আপনার বন্ধনে সেখানে এসে মনিরুজ্জামান যিনি চেয়ারম্যান, তার বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতি, অথচ বহাল তবিয়তে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে লিয়াজো করে। এটা তো বরদাস্ত করা যায় না, এটা তো খুব খারাপ লাগে। তাই আমি বলতে চাচ্ছি যে এখান থেকে আমরা চাচ্ছি আপনারা যারা এরকম অন্যায় অবিচার করেছে তাদের মামলার আওতায় আনুন। বাংলাদেশে তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে প্রতিদিন আমাদের সাথে স্কাইপিং করে, বলে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, এদের কোনো দল নাই, এদেরকে আপনি অভিযোগ দেবেন, বহিষ্কার করব, আইনের হাতে তুলে দেবেন। এবং পরশু দিনের আগের দিন আমাদের সাথে স্কাইপি হয়েছে বাগেরহাটে, সেখানে উনি স্পষ্টভাবে বলেছে যে আর বরদাস্ত করা হবে না। আমি স্বার্থপর দলের জন্য, স্বার্থের পর এই জন্য দলের বিপক্ষে গিয়ে কেউ আমার দলের বদনাম করবে, তাকে আমরা আইনের হাতে তুলে দেব। তাই আমরা এটা বলি, মনে করি এই সরকার ষড়যন্ত্রমূলক ভাবে তাদের গ্রেফতার করতেছে না, সিন্ডিকেট ভাঙতেছে না, এই কাজগুলো করতেছে। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করব। আওয়ামী লীগ মানে ছাত্রলীগ তারা অবৈধ পয়সা দিয়ে ভারতে গিয়ে বিজিবি টিজিবি সাংবাদিক ময়ূর রঞ্জন পাগল টাগল দিয়ে বিভিন্ন বিবৃতি দেয়। এই আসতেছে, টুক করে আসতেছে, 22 তারিখ দেখা যাবে, 20 তারিখ থাকবে না। এরপরে এখন এই আজকে লিফলেট বিতরণ, 5 দিন, এরপর সমাবেশ, বিক্ষোভ, আপনার 16 তারিখ অবরোধ, 18 তারিখে হরতাল। এ দিয়ে কি হবে? আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, এই হিজড়া দিয়ে যখন সন্তান হয় না, মরা সন্তান দিয়ে কিছু হয় না। আমার মনে হচ্ছে যে আপনি শেখ হাসিনা, আপনাদেরও বয়স হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মোদিরও বয়স হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই মোদি আর আপনি এই কথাবার্তা বইলা কোনো ফলপ্রসূ কোনো কিছু ফল উৎপাদন করতে পারবেন না, হয়তো বা শেষমেশ একটা ঘোড়ার আন্ডা হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ কাজী মনির ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব ফরিদা ইয়াসমিন আপাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী দূষণের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের আমাদের ছোট ভাই সম্মানিত মঞ্জুর রহমান ভূঁইয়া, আজকের এই আলোচনা সভার মধ্যমণি মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একমাত্র নারী সদস্য স্থায়ী কমিটি, সাবেক মন্ত্রী, সারা বাংলাদেশের নারী সমাজের অহংকার, রাজপথের এক লড়াকু সৈনিক খালেদা জিয়ার আস্থাভাজন, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু বেগম সেলিমা রহমান, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা ভিপি হারুন ভাই। আমাদের মাঝে আরেক ভাই উপস্থিত রয়েছেন আখামা মোজাম্মেল হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এই ঢাকার সাবেক কমিশনার এবং এই রাজপথের সংগ্রামী নেতা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, যার হাত ধরে দীর্ঘদিন আমি
রাজনীতি করেছি সেই বিলকিস ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাঁতি দলের সিনিয়র সহসভাপতি আমাদের কাজী মনির ভাই উপস্থিত রয়েছেন, এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে এই ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে বিষয় সেটার মধ্যে থেকে আমি কিছু বলার চেষ্টা করব। আপনারা অবগত আছেন বিগত 17 বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এদেশে কি ধরনের ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, সেটা কারোরই অজানা নয়। দীর্ঘ 17 বছরের যে আন্দোলন তা ছিল একমাত্র বিএনপিকে একেবারে দলচ্যুত করা, বিভিন্ন ভাবে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র। এই 17 বছরে শেখ হাসিনা বিএনপিকে এমন ভাবে তছনছ করে দিয়েছে, প্রতিটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জর্জরিত করেছে, আয়না ঘরে পাঠিয়েছে, গুম করেছে আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে। এর চাইতে বিভৎস ষড়যন্ত্র আর কি হতে পারে? এরপরে এখন 5 আগস্ট জুলাই থেকে যাবে, তা হতে পারে না। অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্রদের একটা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এই হাসিনাকে এক দফার আন্দোলনে সরিয়েছে ছাত্র জনতা সকলের সম্মিলিত প্রচেষ্টায়। শেষ পর্যন্ত শেখ হাসিনা একটি মালবাহী হেলিকপ্টারে উঠে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা টেলিফোন আলাপ ভাইরাল হয়েছে, উস্কে দিচ্ছে তাদের ছাত্রলীগ, তাদের আমলা, তাদের প্রশাসন, যারা বিভিন্ন জায়গায় বসে আছে। এই ষড়যন্ত্রগুলোই দেশকে অস্থির করে তুলছে, দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করে চলছে। তাই আমাদের সম্মানিত দলের পক্ষ থেকে মহাসচিব বলেছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে যেগুলি প্রধান সংস্কার, যেমন নির্বাচন কমিশন এবং প্রশাসন, আমলা, এইগুলোর মোটামুটি একটা সংস্কার করেই যেন দ্রুত আছেন। আপনারা দেখেছেন এই রূপরেখা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তারই পরিপ্রেক্ষিতে তিনি প্রণয়ন করেছেন। এর আগেও আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া 17 সালে 8 মে 2030 একটি ভীষণ ঘোষণা করেছিল, আপনারা জানেন। সেখানেও কিন্তু তিনি বলেছিলেন আগামীর বাংলাদেশ কেমন হবে, সেখানেও ছিল সেই চিত্র দেওয়া। জাতীয় সরকারের কথা তখনও বলা হয়েছিল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো বলছে নির্বাচনের পরেই হবে জাতীয় সরকার। তাই আমি বলতে চাই, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে যদি আগামী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে 31 দফার বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও সাম্যের সমাজ গড়ে তুলবে এবং বাংলাদেশ গড়ে তুলবে। ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সময় মতো একটি সুষ্ঠু নির্বাচনের দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি জাতীয় সংসদ নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভার যে আয়োজন, উপস্থিত নির্বাহী কমিটির সদস্য, মহিলা দলের বরিষ্ঠ নেতৃত্ব, ফরিদা আপা, উপস্থিত তাঁতি দলের সিনিয়র সহসভাপতি, আমার রাজপথের সহযোদ্ধা কাজী মনির ভাই, উপস্থিত এবি পার্টির নেতৃবৃন্দ, উপস্থিত জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত
এই কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আলোচকবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমি বক্তব্য দিব না। আমরা আমাদের প্রধান অতিথি থেকে বক্তব্য শুনব। শুধু দু একটি কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই। বন্ধুরা আমার, আজকে আমরা জানি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার 1971 সাল থেকে রাষ্ট্র মেরামত করার জন্য চলছে। 2024 সাল চলবে, পরবর্তী পর্যায়ে যুগ যুগ ধরে চলবে। সংস্কারই সমাধান হয়। সংস্কার হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। এই সংস্কারের দোহাই দিয়ে, জুজুবুরির ভয় দেখে জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। আমরা জানি ডক্টর ইউনূস বিশ্বের একজন সম্মানিত ব্যক্তি। এই সম্মান যদি ধরে রাখতে চান, উনি অবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। তবেই উনি সম্মান নিয়ে বেরোতে পারবেন, অন্যথায় উনি সম্মান নিয়ে বেড়ে যেতে পারবেন না। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে সংস্কারের নামে বিভিন্ন টালবাহানা চলছে, অত্যন্ত দুঃখজনক। 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম রাষ্ট্র মেরামতের আমাদের নেতার দেওয়া তারেক রহমানের 31 দফা পর্যায়ক্রমে চলছে, পর্যায়ক্রমে চলবে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার 31 দফার মাধ্যমে হবে। কোন ষড়যন্ত্র চক্রান্ত করে এই 31 দফাকে রাষ্ট্র মেরামতকে বঞ্চিত করা যাবে না। আমরা দৃঢ়পত্রে বলতে চাই। বন্ধুরা আমার, আজকে আমাদের প্রধান অতিথি অত্যন্ত বরিষ্ঠ নেতৃত্ব, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা অবিলম্বে আজকের এই সমাবেশ, আজকের এই আলোচনা সভা থেকে বলতে চাই, এই জুজুবুরির ভয় দেখে এই কচিকাচার মেলা বানিয়ে অদক্ষ অযোগ্য উপদেষ্টা দিয়ে দেশ পরিচালনা করা যায় না। বন্ধুরা আমার, দেশ পরিচালনার জন্য জনগণের ম্যান্ডেটে নির্বাচিত এমপিরা দেশ পরিচালনা করবে, এটি হবে দ্বিতীয় শপথ। অন্যথায় হাসিনা যেমন পালানোর পথ পায় নাই। হাসিনা বলেছিল শেখের বেটি পালিয়ে যায় না, কিন্তু এমন অবস্থায় গেছে কাপড়টাও চেঞ্জ করতে পারে না। সেই পরিণতি এই উপদেষ্টারা অপেক্ষা করেন, আপনাদের জন্য রেডি থাকবে। যদি অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন না দেন, অবিলম্বে যদি জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনা না আসে, আপনাদের পরিণতি অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, আমি কিছুদিন আগে আমি তিতাসের এমডির সাথে ছোট্ট একটা মিটিং এ বসেছিলাম। উনি বলল আমাকে কেন এমডি বানাইলো, আমার কষ্ট হয়। ওই আমাকে 2-3টা ছেলে ইন্টারমিডিয়েট ডিগ্রির ছেলেরা আইসা আমাকে পাহারা দেয়, আমি কি করি? আমার বারবার ইচ্ছা হয় পদত্যাগ করতে। আমি তিতাসের এমডি সাহেব আমাকে 3টি সুপারিশ দেখালেন। নাহিদ সই করেছে অমুককে এমডি বানানোর জন্য নির্দেশ দেওয়া। আর ভাই আপনি কেন এমডি বানালেন? আপনি একটা অ্যাডভাইজার, আপনি চাকর জনগণের। 3 মাসের চাকর হিসেবে এসেছেন, 6 মাস আপনি অবৈধ। আমি আরো 4-5টা সুপারিশ দেখেছি। পিডিবির চেয়ারম্যান বানাইতে হবে, সেইখানে আপনার সুপারিশ করেছে, নির্দেশ দেওয়া গেল পিডিবির চেয়ারম্যান বানানোর জন্য। আর ভাই আপনি কোথায় বানালেন? আপনি একজন কর্মচারী রাষ্ট্রের জনগণের। এই সমস্ত ভণ্ডামি অবিলম্বে বন্ধ করতে হবে। এই কচিকাচার মেলা বন্ধ করতে হবে। অযোগ্য অথর্ব লোকদের দিয়ে রাষ্ট্র পরিচালনা হতে পারে না। 3 মাসের জন্য এসেছেন, নির্বাচন করে দিয়ে বাইরে যাবেন। 6 মাস হয়েছে, বেশ বেশি হয়েছে। অপেক্ষা করেন, হাসিনার মতো পতন যেন আপনাদের না হয়। অবিলম্বে এই রাষ্ট্র সংস্কার 31 দফা, টেকরাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা পালন করব। যেখানে এটার বাধা আসবে সেখানে কঠিন প্রতিরোধ করে এই অবৈধ
এই অযোগ্য উপদেষ্টাদের নেতৃত্বে যারা এখন রাষ্ট্র পরিচালনা করে তাদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আল্লামা মোতাম্মেল হক ভাই তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জনাব বিলকিস ইসলাম আফাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আজকে এই নাগরিক প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভুইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি যার হাত ধরে রাজনীতিতে এসেছি, আমার রাজনৈতিক গুরু এবং মহিলাদের যিনি নেতৃত্ব দিয়ে এসেছেন আজীবন, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, বরিষ্ঠ কণ্ঠস্বর আমার নেত্রী বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার রাজনীতি শুরুর সময় যে ছোট ভাইদের ভিতরে অন্যতম ছিল এবং আমার যে এরিয়া ধানমন্ডি এবং ঢাকা কলেজের সাবেক ভিপি, এদের সঙ্গেই আমার রাজনীতি শুরু 90-এর পরপরই। সেই কলাবাগান ধানমন্ডি আমরা চড়ে খেয়েছি। সেই ভিপি হারুন আমার অত্যন্ত স্নেহধন্য সহ সাংগঠনিক চট্টগ্রাম বিভাগ। আরও উপস্থিত আছেন আমার আরেকজন ছোট ভাই, নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, যে একসময় জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগরকে সেক্রেটারি হিসেবে নেতৃত্ব দিয়েছে, আমার অত্যন্ত কাছের আরেক ভাই কাজী মনির, তাঁতি দলের সিনিয়র সহ সভাপতি, এবং মঞ্চ উপবিষ্ট এবি পার্টির আনোয়ার সাদাত, যুগ্ম জয়েন্ট সেক্রেটারি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে আমাদের সাবজেক্ট সেটি হলো প্রতিবাদ। সকল ক্ষেত্রেই প্রতিবাদ হচ্ছে। আজকে যদি একটি একটি করে পয়েন্ট বলতে চাই তাহলে অনেক সময় লাগবে এবং আমরা চাই অভিজ্ঞতা যার বেশি, যিনি সবসময় লড়াই করে এসেছেন আমাদের আজকের প্রধান অতিথি সেলিমা আপার কাছ থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য, দেওয়ার জন্য তাকে সময় দিতে হবে আমাদেরকে। তারপরে দু একটি কথা না বললেই নয়। প্রথমেই আসি ছাত্র বৈষম্য, যারা আজকে এই যে প্রতিবাদের ভাষা আজকে আমাদের ছিল না, আমরা কিন্তু এই সরকারকে সর্বপ্রথম বিএনপি বলেছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং এখনো আমরা বলি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, আমরা মনে করি আজকে যে গণতন্ত্রের জন্য 16টি বছর বিএনপির নেতা কর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, গুম ঘরে গিয়েছে, আয়না ঘরে গিয়েছে, তাদের যে কষ্ট, তাদের যে নির্যাতন, তাদের যে ত্যাগ, সেটা ব্যর্থ হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করেছিল, তাদের কি আন্দোলন ছিল? তাদের ছিল কোটা। কিন্তু শেষ পর্যন্ত তারা এসে গেল 3রা আগস্ট এক দফায়, যেটি আমরা 16 বছর থেকে চেয়ে আসছি। এই জালিম সরকার, এই মাফিয়া সরকার, শেখ হাসিনার পদত্যাগ। শেষে কিন্তু আমরা যে চাওয়াটা চেয়ে এসেছিলাম, বৈষম্যবিধি ছাত্ররা তাদের আন্দোলন সেখানে এসে তারা সে এক দফাতেই আসলো। এবং আপনারা জানেন যে বিএনপি সবসময়
এই ছাত্রদের যে আন্দোলন সেটাকে সমর্থন করে এসেছে। এমনকি ব্যানার ছাড়া আমাদের ছাত্রদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্রদলকে, তোমরা ব্যানার ব্যবহার করবা না, কিন্তু এদের পিছনে সামনে মধ্যে সকল জায়গায় তোমরা সম্পৃক্ত থাকবা। এটা কিন্তু কেউ অস্বীকার করার কোনো ধরনের উপায় নাই। পরবর্তীতে শুধু ছাত্ররা না, বিএনপির সকল সংগঠন, এমনকি সমর্থিত শুধু বিএনপি না, সমগ্র দেশের জনগণ, একজন রিকশাওয়ালা, একজন টোকাই, তার কি কোটার সুবিধা সে পাবে, কিন্তু সেও নেমে এসেছিল। কারণ 16 বছর যে নির্যাতনের শিকার তারাও হয়েছিল, সেই নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু এই এক দফার আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। আজকে ছাত্র বৈষম্যের যারা নেতা হয়েছে, অবশ্যই প্রতিটি গণ অভ্যুত্থানে কিন্তু আপনারা দেখেছেন 52 বলেন, 57 বলেন, 69 বলেন, 71 বলেন, 90 বলেন, এমনকি সর্বশেষ 24, সকল জায়গায় ছাত্ররাই অভ্যুত্থান করেছে। পরবর্তীতে আমরা দেখেছি তারা তাদের শিক্ষাঙ্গনে ফিরে গিয়েছে, কিন্তু আজকে সেটি নয়। আজকে ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে যাচ্ছে না। আজকে এত সংস্কারের কথা বলা হয়েছে, একটা কি শিক্ষাঙ্গন কিংবা শিক্ষা পদ্ধতির সংস্কারের জন্য কোনো কমিশন গঠন হয়েছে? হয়নি। যেটি তাদের প্রথম দরকার ছিল, যেমন প্রথম দরকার ছিল ওই গণহত্যাকারীর বিচার চাওয়া, আজকে তাদের ভাষা হবে গণহত্যাকারী। এই 24-এ যারা এইভাবে গণহত্যা করেছে তাদের বিচার চাওয়া। আজকে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করা। সেখান থেকে তারা মাত্র 3-4 মাসের মধ্যেই সরে গিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে। কেন রে ভাই, তোমাদের বয়স কত? তোমরা রাজনীতি করবা? আমাদের দল থেকে সকলেই এটাকে সাধুবাদ জানিয়েছে। অবশ্যই রাজনীতি তোমরা করবা, কারণ ছাত্ররাই আমাদের অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু তার অর্থ এই না যে আজকে ইন্টারিম গভর্নমেন্টকে তোমরা মানে এটাকে দীর্ঘায়িত করে তোমরা তোমাদের আঁখে গুছিয়ে নিয়ে এদের ছত্র ছায়, যেটিকে আমরা বলি যে আপনার কি বলে, কি পার্টি, কিংস পার্টি গঠন করে তোমরা আজকে দেশকে শাসন করবা। এত কি সোজা? এখানে আমরা প্রতিবাদ জানাই, তোমরা রাজনীতি করো, সাধুবাদ জানাই, কিন্তু তোমরা সরকারের ছত্রছায়া থেকে কিংস পার্টি গঠন করবা, সেখানে আমাদের প্রতিবাদের ভাষা একটি। আজকে জামাত কিন্তু তাদের যে নির্যাতন হয়েছিল সেটা একটি প্রেক্ষাপট ছিল। স্বাধীনতার সময় তারা এদেশের স্বাধীনতা চায়নি, সেই জন্য কিন্তু তাদের অপরাধের শাস্তি। কেন চৌধুরী আলম গুম হলো? কেন আমার একটা নেতা কর্মী বাসায় থাকতে পারেনি? এটার জবাব এই সরকারকে। যদি সংস্কার করতে হয়, এই সরকারে এই সংস্কার করতে হবে। 16 বছর যারা নির্যাতিত ছিল, জামাত বলে কি যে আমরা দখল করছি। আরে ভাই, 6টি ইসলামী ব্যাংক তো সর্বপ্রথম তোমরাই দখল করেছো। এটা কি আজকে চোখে পড়ে না জনগণের? যাও না ভোটের মাঠে, যাও। জামাত বলো, বৈষম্য বলো, তারা তো বিএনপির সঙ্গে থেকে তারা যে কয়টি সিট পেয়েছিল তারা কিভাবে হারে? আমরা তো গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, আমাদের তো একটি নির্দিষ্ট এলাকা আছে যেখান থেকে আমরা নির্বাচন করতে চাই। আমরা জানি কখন নয় স্বাধীনতা বিরোধীদেরকে এদেশের সরকারে আসতে দেবে না এদেশের জনগণ। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা কি করে? 4 টাকার কম্বল বিতরণ করে, হেলিকপ্টারে গিয়ে 60 লক্ষ টাকা খরচ করে। এটা কিসের নমুনা? এই জন্য কি আজকে এই 5ই আগস্ট তৈরি হয়েছিল? 5ই আগস্টে যে এত ছাত্র, এত গণহত্যা হলো, এমন নির্মম অবস্থা যে লাশকে পর্যন্ত ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার বিচার তোমরা কি করছো? আজকে যে এই যে হসপিটালে আছে, তোমরা বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে তাদের সুচিকিৎসার কি বন্দোবস্ত করেছো? তাদের সম্পর্কে তোমাদের কি ধারণা, কিংবা দেশের জনগণকে কি মেসেজ তোমরা দিচ্ছ? এনজিও দিয়ে রাষ্ট্র চলে না। আজকে এনজিও রাষ্ট্র পরিচালনা করবে, সেটা দীর্ঘায়িত হবে। এদেশের মানুষ কিন্তু একটি সংগ্রামী জনতা। এই দেশের মানুষ একমাত্র সেই জাতি যারা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ভাষার জন্য সংগ্রাম
সংগ্রাম করে সেই ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এদেশের জাতিকে কিংবা এদেশের মানুষকে রাষ্ট্র পরিচালনায় তোমরা এনজিও দিয়ে দীর্ঘায়িত করে কিংস পার্টি তৈরি করে রাষ্ট্র পরিচালনা আসবা, এই চিন্তা করে তোমাদের লাভ নাই, বরঞ্চ তখন তোমাদের আরো একটা বিপদ হবে। ১/১১ এত বড় মানে সেনা সমর্থিত সরকার টেকে নাই। আর এই যে আপনার ৩ মাসের জায়গায় ৬ মাস চলে গেছে, ৬ বছরের চিন্তা নিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা চিন্তা করছে, তাদের কিন্তু একটু ভয় থাকা দরকার, সেই ১/১১ থেকে শিক্ষা নেওয়া দরকার। সুতরাং আজকে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাতে চাই, এইভাবে সরকারের ব্যর্থতার জন্য না, সরকারের একটি যে খারাপ চিন্তা ভাবনা মাথার ভিতরে দুরভিসন্ধি, সেখান থেকে সরে আসার জন্য। সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না, কিন্তু তার দুরভিসন্ধি থেকে সরে আসার জন্য আমরা সকলে মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আরেকটি কথা যা আমার নেতা বলেছে, এই যে 16 বছর কিংবা শেষের দিকে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, যদি জনগণ যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি তাদের ভোটাধিকার দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, এই যে যারা আমাদের সঙ্গে ছিল, অবশ্যই তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। আমরা জামাতকে নিয়ে করবো এই কথা বলা হয়নি, যারা বিরোধিতা করেছে তাদেরকে নিয়ে বলা হয়নি, যারা আমাদের সঙ্গে যুগপৎ ছিল তাদেরকে অবশ্যই আমাদের আন্দোলনে তারা শরিক হতে পারে, আমরা সরকার গঠনও তাদেরকে শরিকে রাখবো। সুতরাং আজকে সকল ক্ষেত্রে সবচেয়ে বড় দল বিএনপির একটা দায়বদ্ধতা আছে জনগণের কাছে, সেই দায়বদ্ধতা থেকে আমরা সরকারকে ব্যর্থ যেন না হয় তার জন্য প্রতিবাদ করে আমরা হয়তো অতি সত্বর রাস্তায় আমরা নামবো। সবাইকে আবার দেখা হবে রাজপথে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিন্দাবাদ। ধন্যবাদ বিলকিস আপাকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যার সাথে যখন তখন দুঃখ সুখের আলাপ আলোচনা করতে পারে, ঢাকা কলেজের সাবেক বিপি, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব বিপি হারুন ভাই, জনাব বিপি হারুনুর রশিদ হারুন ভাই তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের ফোরাম এর আলোচনা সভার সম্মানিত সভাপতি, সমাজ কল্যাণ ফোরামের সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুর আহমেদ ভূঁইয়া, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, নারী নেত্রী এবং এদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সহকারী হিসেবে দীর্ঘদিন যিনি দায়িত্বরত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলকে যিনি সকল সময় সেবা দিয়ে যাচ্ছেন, আমাদেরও মুরব্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী একমাত্র মহিলা সদস্যা আমাদের শ্রদ্ধাভাজন সেলিমা আপা, আমাদের মাঝে উপস্থিত একটু আগে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছে সাবেক এমপি, আমার অত্যন্ত প্রিয়, যিনি 90 থেকে এবং পরবর্তীতে একেবারে নীলক্ষেত থেকে শুরু করে কলাবাগান 27 নম্বর পর্যন্ত যার পদচারণা আমি সবসময় পেয়েছি, আমার শ্রদ্ধেয় বড় বোন সাবেক এমপি বিলকিস আপা, আমাদের মাঝে উপস্থিত 9 বছর গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরুষ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি অবিভক্ত ঢাকা মহানগর ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার প্রিয় বড় ভাই জনাব আ ক ম মুজাম্মেল, আমাদের মাঝে উপস্থিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা নেত্রী, যিনি ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলকে সংগঠিত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য পরিবে ইয়াসমিন, আমাদের মাঝে উপস্থিত মুশফিকুল হক ফুয়াদ সাহেব, এবি পার্টি যিনি যুগ্ম মহাসচিব এবং সাবেক সিনিয়র সদস্য আমাদের সিরাজি ভাই সহ উপস্থিত এই সমাজ কল্যাণ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাই। যেমন আজকের সাবজেক্টটা নিয়ে কিন্তু আমার একটু আপত্তি আছে, সেটা হলো আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ দোষদের নানামুখী ষড়যন্ত্র। কিন্তু আমরা সকল বক্তার মুখ থেকেই শুনেছি যে আসলে দেশের ভিতরেও ষড়যন্ত্র আছে, বর্তমান সরকারের ভিতরেও ষড়যন্ত্র আছে। সেই প্রতিবাদ জানানোর জন্য, তাই এটা আওয়ামী ষড়যন্ত্র নয়, টোটাল কথা হচ্ছে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র, সেটার বিরুদ্ধে আজকের এই আলোচনা সভা। তো আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে, আমি সেগুলো আলোকপাত করবো না, সেদিনা বা বক্তব্য রাখবেন। আমি যদি গত 16 বছরের কথা বলি, গত 16 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেশের মানুষ আওয়ামী লীগের পেতাত্তার বিরুদ্ধে বিচার দিতে দিতে আল্লাহর যে একটা বিচার আছে এটা মানুষ ভুলে গেছে। কিন্তু 5 তারিখে হাসিনার পতনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যারা এই পৃথিবীতে আল্লাহর বিচার আছে। কারণ আপনারা জানেন যে ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন দুজনের খুবই শত্রু ছিল। তো নীল নদ পার হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে যেতে সক্ষম হয়েছেন, আর ফেরাউন সে নীল নদে ডুবে মারা গেছে। তার কারণটা কি? তার অন্যতম কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আমাকে আল্লাহ পার করবেন, আর ফেরাউনের বিশ্বাস ছিল যে রাস্তা দিয়ে পার দিতে পারবে। তার বিশ্বাস আল্লাহর উপর ছিল না, সেই কারণে সে ডুবে মরছে। আর বিগত পতিত স্বৈরাচারের বিশ্বাস ছিল এই দেশের জনগণ নয়, প্রশাসনে তারা উদ্ধার করবে, কিন্তু জনগণের প্রতি তার বিশ্বাস ছিল না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না। সেই কারণে খুনি হাসিনা 5 তারিখে তার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটেছে। বন্ধুরা, আমাদের অনেকেই বলেছেন মাস্টার মাইন্ড তারেক রহমান, কথাটা সত্য। কিভাবে? সেটা হচ্ছে যে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বা ইচ্ছা হোক, তারা যে পেসিস দিয়েছে এবং আনিসুল হক এবং নোবেলের কাছে যখন আসিফ মাহবুব, সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ সহ 7 দফা পেশ করেছে, তখন আর আমরা যারা বিএনপি করি অথবা আন্দোলনমুখী যারা, তারা যে এই দেশে যে আর কোনো আন্দোলন হবে না বা হাসিনার পতন হবে না, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অরিজিনাল যিনি মাস্টার মাইন্ড, তিনি সেই সুদূর লন্ডন থেকে বসে আসিফ নজরুল সহ, মামুন সাহেব সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসি সহ, কামরুল সাহেব সহ সকলকে মাঠে নামিয়ে ছাত্রদের পাশে থাকতে বলেছেন। আপনারা অনেকে হয়তো ইউটিউবে অনেকের সাথে কথোপকথনে বক্তব্য আপনারা শুনেছেন। মানে অরিজিনাল মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার সত্য যে কিছু কিছু সমন্বয়ক বলতে শুনেছি যে আমাদের সুরে তারেক রহমান কথা বলে। আরে বেকুবেরা, উনি শুধু লন্ডন থেকে যদি এই শিক্ষকদেরকে না নামাতো, ছাত্রদল যুবদেরকে ব্যানার ছাড়া যদি এই মাঠে না নামাতো, তাহলে এই আন্দোলনে 5 তারিখে খুনি হাসিনার পতন হতো না। তো সুতরাং প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে বাংলাদেশের দেশপ্রেমী কেউ যদি থেকে থাকে, কথায় নয় কাজ করে দেখিয়েছেন, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড সত্যটা তারেক রহমান। আজকে তিনি 27 পয়েন্ট দিয়েছিলেন, পরে আমাদের সহযোগী সংগঠন
যারা দীর্ঘ 16 বছর আমাদের সাথে মাঠে ছিলেন, তাদের সাথে কথা বলে 31 পয়েন্ট রূপান্তরিত করেছেন। এই 31 পয়েন্ট হচ্ছে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এবং এই 16 বছর ভোট বঞ্চিত মানুষ যাতে আর কখনো ভোট হয় না। তবে অনেক উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা কি রক্ত দিয়েছি নির্বাচন করার জন্য। এটা অত্যন্ত আপত্তিকর কথা। আপনি ওই জায়গায় কে বসিয়েছে? ছাত্রদের রক্তের উপর আপনারা বসেছেন। বসে এই ধরনের বক্তব্য আপনাদের কাছ থেকে মোটো জাতি প্রত্যাশা করে না। কারণ আপনাদেরকে সংস্কারের কথা বলা হয়েছে। একমাত্র কোরআনুল কারীম আল্লাহর গ্রন্থ, সেটা কিয়ামত পর্যন্ত কোনো শুধরানোর সুযোগ নাই। আর সকল কিছু হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। যখন যেটা প্রয়োজন জাতির জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, সেটাই তখন সংস্কার করতে হবে। কিন্তু আপনারা বলেন যে নির্বাচনের জন্য কি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে? বাংলাদেশের মানুষ গত 3টা জাতীয় সংসদে ভোট দিতে পারে নাই। তাহলে জাতীয় নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, তার সাথে কিছু সংস্কার গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা সংস্কার করে নির্বাচন দিবেন, এটি আমরা মানি না। এটার মধ্যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজকে সরকার থেকে যদি দল গঠন করা হয়, তাহলে এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলবে। সুতরাং আমরা চাই না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুক। 16 বছর খুনি হাসিনা আয়নাগর করেও বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামে, তাহলে আপনারা কোথায় যেতে পারেন সেটা কি একবার চিন্তা করবেন না? আমি অনুরোধ করতে চাই যে আমরা এই সরকারকে স্বাগত জানিয়েছি, এই সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু তার কতদিন? কিন্তু আগামী 3 মাসের মধ্যে যৌক্তিক সংস্কার করে আপনারা নির্বাচন দিতে পারেন। আমরা সংস্কার চেয়েছি যে আয়নাগর বাংলাদেশের মাটিতে আর হবে না। একটা পুলিশ বাহিনী টোটাল ডিস্ট্রয় হয়ে গেছে, তাদের পোশাক পরিবর্তন করেছেন, কিন্তু তাদের চরিত্র পরিবর্তন করার কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছেন? তাহলে বাংলাদেশে আপনারা দৃশ্যমান কিছু সংস্কার দেখাতে হবে। আমরা ন্যূনতম যেটি চাই যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম থাকুক, যেটার অধীনে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ যাকে চাইবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। তারপর হচ্ছে আপনি উচ্চ আদালত, যেটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষের বিশ্বাস এবং আস্থার একটা জায়গা হচ্ছে বিচারালয়। সেই সুপ্রিম কোর্ট, এক সময় শেখ হাসিনা সেই কোর্টের কাছে বন্দুক রেখে কোর্টের কাজে তিনি স্বীকার করতেন আর বলতো যে আমি কিছু করি নাই, সব কোর্ট করেছে। আমরা সেরকম চাই না। অদূর ভবিষ্যতে যে সরকার আসবে সেটি যাতে কোর্টের কাজে বন্দুক রেখে স্বীকার না করতে পারে এবং মানুষের আস্থা এবং বিশ্বাস যেন হাইকোর্টের প্রতি থাকে, সেটি আমরা চাই। আমরা চাই দুদককে আপনি সংস্কার করে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে মানুষের যিনি দুর্নীতি করবেন তাকে যাতে দুর্নীতিবিদরা ধরে। আজকে একটি কথা না বললে আমি পাচ্ছি না, আমি এই কথাটা বলে শেষ করব। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা। এটার অন্যতম কারণ হচ্ছে এদেশের সুশীল সমাজ বলেন, সাধারণ মানুষ বলেন, সকলে ধরে নিচ্ছে যে আগামীতে যদি একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতা আনবে। সেই কারণে এটার বিরুদ্ধে আজকে সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছেন, আমার মনে হয় বিএনপির বিরুদ্ধে লেখার মধ্য দিয়ে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ এই সাংবাদিকরাই করছে। আর জিয়া রহমানের প্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এদেশে সাংবাদিক সমাজ সহ বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। এই প্রেস ক্লাবও শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদানের কারণে প্রতিষ্ঠিত হয়েছে, এটি অনেকেই জানেন। বন্ধুরা,
তো আজকে বিগত 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতার বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ফেলেছে, কিন্তু সেগুলো যখন তারা পুনরুদ্ধার করতে গিয়েছে তখন বলা হচ্ছে তারা আজকে দখলদারিত্বের সাথে জড়িত। দুই এক জায়গায় যে ব্যতিক্রম কিছু হয় না সেটা আমি বলবো না, তবে ব্যাংক দখলের কথা কেউ বলছেন না। নীল নদের পানিও কিন্তু নীল নয়। বহু ইসলামী দল আছে, ইসলাম নয়, এটা মনে রাখতে হবে। সুতরাং বলতে চাই যে আগামী বাংলাদেশ 31 পয়েন্টের মধ্যে সম্পূর্ণরূপে উল্লেখ আছে। নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করবে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ থাকবে, যেখানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজের কোনো জায়গা হবে না, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন ভাবে আবির্ভূত হবে এবং তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নির্দেশিত পথে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার গন্তব্য পৌঁছাবে। আমি সম্মানিত বিজ্ঞজন, আমরা অনেকে শ্রদ্ধা করি, ওনার নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় যেন না হয়, আমরা যেন আন্দোলনে মাঠে নামতে হয় সেই কথা বলে, এবং বাংলাদেশের কিছু ছাত্ররা সমন্বয়ক হয়ে সারা বাংলাদেশে যে তাণ্ডব করছে তাদের চরিত্র নিয়ে আগামী দিনে প্রশ্ন হচ্ছে। তো আমি অনুরোধ করতে চাই, যত দ্রুত নির্বাচন দিয়ে দিবেন তত ষড়যন্ত্র কম হবে, কারণ এত আওয়ামী লীগ গত 16 বছর ছিল, এখন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন সুশীল সমাজ সেজেছে, শুধুমাত্র ফেসবুকে আইডিটা লাল করেছে, এই ছাড়া সকল আওয়ামী লীগেরা রয়ে গেছে। কিছু লুটপাটকারী দুর্নীতিবাজ তারা পালিয়েছে। তবে আমরা চাই যে আপনার সংস্কারের মধ্যে এটি করুন, যারা দুর্নীতিবাজ পালিয়ে গিয়েছে অথবা দেশের ভিতরে আছে তাদের উপযুক্ত বিচার করে, আইনাগর যারা তৈরি করেছে তাদের উপযুক্ত বিচার করুন, তাদের শাস্তি নিশ্চিত করুন। এবং আমরা জাতীয়তাবাদী দল সহ আমাদের সাথে যে দলগুলো বিগত 16 বছর আন্দোলন করেছে, আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 আসন পেলেও আমরা তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করে আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করব। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি পরিচয় করা দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য দাবির তানভীর আহমদ ভাইকে। তানভীর আহমদ ভাই। এই পর্যায়ে পরিচয় করা দিচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম অ্যাডভোকেট বোরহানুদ্দিন ভাইকে। অ্যাডভোকেট বোরহানুদ্দিন ভাই। এই পর্যায়ে পরিচয় করা দিচ্ছি জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে। এই পর্যায়ে পরিচয় করা দিচ্ছি জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের অন্যতম নেতা জনাব জাহাঙ্গীর ভুইয়াকে পরিচয় করে দিচ্ছি। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি ফরিদপুর জেলা সদর আহ্বায়ক জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের কামরুল হাসান ভাইকে। আপনার হাত উঠান, কামরুল হাসান ভাই হাত উঠান। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ আলী শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদপুর সদর জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি মীর মোহাম্মদ তুহিন, সদস্য সচিব ফরিদপুর জেলা সদর জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অনুমতিক্রমে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের অন্যতম আমাদের সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা জনাব মঞ্জুর রহমান ভুইয়া ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে
নাগরিক প্রতিবাদ সভা। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবারের সন্তান, সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, জননেত্রী নাফসেলিমা রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রাজপথের লড়াই সৈনিক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, জননেতা জনাব বিপি হারুনুর রশিদ হারুন ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি বিলকিস আপা। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির প্রভাবশালী অন্যতম সদস্য আকা মোহাম্মদ আম্মল হক ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহসভাপতি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক যারা জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের সহসভাপতি এনামুল করিম মিন্টু, সোহেল রানা, স্বপন রানা সহ আমার জিয়া রহমান সমাজ কল্যাণের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় এবং মহানগর এবং জেলা পর্যায়ের থানা পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে আমার সাংবাদিক ভাই বোনেরা, প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিবে আমাদের প্রধান অতিথি। আমরা বক্তব্য দেব না। আজকে যারা বক্তব্য দিয়েছেন দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়ে, আমরা তাদের প্রতি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা জাতির ক্লান্তিকালে জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম দীর্ঘ 15টা বছর রাজপথে থেকে কাজ করেছে। কখনো সামাজিক কাজ করেছে, কখনো রাজপথে আন্দোলন করতে হয়েছে। স্বৈরাচারকে হটানোর জন্য আমরা বহু আমাদের নেতাকর্মী, আমি সহ জেল কারাবরণ করেছি। আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি ডাক দিয়েছেন যখনই, আমরা তখনই রাজপথে ছিলাম এবং তখনই দুঃখ লাগে। আজকে একটা অন্তর্বর্তী সরকার, আমাদের রক্তের ভাই বোনের আছে, রক্তের বিনিময় যারা আজকে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, আমরা প্রথমে নিহতদেরকে প্রতি আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। দুর্দয় প্রিয় নেতৃবৃন্দ, এখন দেখতেছি অন্তর্বর্তী সরকারের এখনো তাদের আওয়ামী লীগের পাতাত্তা কিছু নেতা কর্মী, তাদের এখানে এখনো বিভিন্ন জায়গা তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন এবং তারাই আমাদের ডক্টর ইউনূস স্যারকে বিভিন্নভাবে চলচাতুরি করে বিভিন্নভাবে আজকে বোঝাচ্ছেন। আমরা জাতির দীর্ঘ আমাদের সাংগঠনিক সম্পাদক সহসাংগঠনিক সম্পাদক বিপি হারুন ভাই বলেছেন, আমরা দীর্ঘ 18টা বছর লড়াই করেছি, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য আমরা ভোট দিতে পারি নাই। ভোটের কথা শুনলে তাদের গা জ্বলে কেন? কিছু তারা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, তারাই এই কথা বলে। অন্যরা আমরা সবাই বিপক্ষে না। আমাদের যা অনতিবিলম্বে আজকে বাংলাদেশে যেন একটি সুস্থ নির্বাচন দেওয়া হয়, এটাই আমাদের প্রাণের দাবি এবং বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি। এবং অনতিবিলম্বে যেন এই নির্বাচন দেয়, আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন 5 আগস্ট যে ঘটনা হয়েছে 5 আগস্টের মধ্যে যেন ভোট দেওয়া হয়। তাহলে একটা এই জাতি বিশ্ববাসী জানতে পারবে এই দেশে একটা স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকারকে হটিয়ে এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার নির্বাচিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, এটা আমাদের দাবি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যারা আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমরা মনে করি তৎকালে যারা বিরোধী দল, আমরা আমাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন যেসব রাজনৈতিক দল, সবাই আমাদের ভাই। আমরা সেইভাবে আমরা তাদেরকে রাজপথে নিয়ে আমরা আন্দোলন করেছি। আপনারাও কষ্ট করেছেন, আমরাও কষ্ট করেছি। আমাদের মধ্যে কোনো বিবাদ যেন না থাকে, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবো এবং আমরা সবাইকে সম্মান করব। কিছুদিন দেখতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্নভাবে আমাদের দলের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন। আজকে ইসলাম হইলে কি ইসলামিক দল হয়ে যায়? ইসলাম তো অনেকে আছে। আপনার আজকে দেখেন তারা ব্যাংক দখল থেকে বিভিন্ন রাজনৈতিক আজকে ভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা নাকি আমাদের দলের নেতা কর্মীরা সেগুলা করে, তারাই নিজেরাই করে, তারা আবার প্রপাগান্ডা চালাচ্ছে। এবং আগামী দিনে আমরা একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করতে পারলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা 31 দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো, এটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ বাংলাদেশে একটি রাষ্ট্র কাঠামো শক্তি হিসেবে বাংলাদেশের উচ্চ অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে দাঁড়াবে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের আমাদের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি, জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান আপা। ওই ওই ভাই আপনার একের সামনে নিতেছেন গা সব, আর মানুষে পিছে থেকে কেমনে লইব? পিছে চাপেন, আর ওইটি পিছে চাপেন মোবাইল। আরে সবাই সামনে যাবে, এটা কেমন? এই ভাই বসেন, এই ব্যানারটা ছাড়েন ভাই, ব্যানারটা ছাড়েন। ব্যানারটা আটকে রাখছি কিল্লিগা লোক গিলি। জনাব মঞ্জুর রহমান ভূঁইয়া আজকে আরে কইলো শুনে না আমাদের বিভাগীয় চট্টগ্রাম বিভাগীয় সহসংঘাটিক সম্পাদক, বর্তমান আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা বিপি আব্দুর রশিদ উপস্থিত আছেন। এখানে আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকাম মোজাম্মেল হক, আলোচক হিসেবে আরো আছেন আমাদের সংগ্রামী নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, বর্তমান আন্দোলনের সংগ্রামী নারী নেত্রী বেগম বিলকিস ইসলাম। উপস্থিত আছেন এখানে নির্বাহী কমিটির আরেক সদস্য, তিনিও বর্তমান এই সংগ্রামের সংগ্রামের আরেক লড়াকু সৈনিক জনাব ফরিদা ইয়াসমিন, জাতীয় দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনির, এবং এখানে দেখা যাচ্ছে যে মৎস্য যোজনার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল সহ মঞ্চে উপস্থিত এই ফাউন্ডেশনের সকল সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এতক্ষণ চমৎকার বক্তব্য হয়েছে, যে বক্তব্যগুলো আমি শুনলাম, বলতে গেলে আপনারা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আর কোন অবস্থানে আমরা আছি সেটা খুব ভালো করে জানেন। তবে আমি জাস্ট তার প্রধানত কথা বলতে গেলে বলার কিছু থাকে না। প্রথমে আমি আজকে 1 ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই ফেব্রুয়ারি আজকে প্রথম দিন এবং ভাষা আন্দোলনের মাস, সেই শহীদদের ভাষা আন্দোলনের শহীদদেরকে জানাই সশ্রদ্ধ সালাম। একই সঙ্গে এই 24-এর যে লড়াকু সৈনিক যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে রক্তাক্ত জুলাই আমাদের সামনে এসেছে এবং আমরা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, সেই শহীদদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও অভিনন্দন। একই সঙ্গে যারা আপনার ছাত্র জনতা, যে যেখানে কৃষক শ্রমিক সবাই নেমে এসেছিল যুদ্ধে, সবার প্রতি রয়েছে আমাদের গভীর শ্রদ্ধা। আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আমরা এখন কোন অবস্থানে আছি? আমরা একটা রক্তাক্ত জুলাই পার হয়ে এসেছি। 5ই আগস্টের যে ঘটনা আপনারা দেখেছেন, কিভাবে একটা আওয়ামী দুঃশাসন, আওয়ামী নিপীড়ন, আওয়ামী ষড়যন্ত্র একটা দেশকে ক্রমে ক্রমে ধ্বংস করে চলেছিল।
গত 17টা বছর 17 বছর আমরা বলবো 11 ছিল একটা ষড়যন্ত্রের রূপ নিয়ে। যখন থেকে এই বাংলাদেশকে ধ্বংস করা এবং বিরাজনীতিকরণ করার একটা প্রক্রিয়া চলছিল, সেই সময় থেকে বিএনপি আজ পর্যন্ত সংগ্রাম করে গেছে, লড়াই করে গেছে এবং এককভাবে লড়াই করেছিল আপনারা জানেন। এবং তার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী, যার নেতৃত্বে পুরো বাংলাদেশের মানে জনগণ আবার ঐক্যবদ্ধ হতে পেরে, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কি হয়েছেন, তিনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন কোন সময়? যখন এই আওয়ামী দূষণরা যখন আমাদের বাংলাদেশের জনগণকে নিরীহ অবস্থায় ফেলে দিয়ে যখন পালিয়ে গেছিল, যখন আত্মসমর্পণ করেছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একমাত্র ব্যক্তি, তিনি সেদিন আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ করে ঠিক আজকের ঠিক এই আমাদের 5ই আগস্টের মতো সমগ্র কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, মহিলা থেকে শুরু করে এমন কোনো ব্যক্তিত্ব নাই তাদেরকে মুক্তিযুদ্ধ আহ্বান করে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। কাজে এই স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের একটা বিরাট ভূমিকা। যেই সময় আমার দেশের বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছিল, তাকে পাকিস্তানি সৈন্য তাকে আটকিয়ে ফেলে তার 2 সন্তান নিয়ে তিনি কিন্তু কারাগারে ছিলেন। সেই জন্য আমরা রক্ত দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশেরও, তখনই এই দেশে আন্তর্জাতিক চক্র আর এই যে আপনারা বলছেন আওয়ামী দোসর, তারা একজোটে বাংলাদেশের শহীদ জিয়াকে হত্যা করে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে নেয়। এটাই হলো কিন্তু বিএনপির ইতিহাস। কাজেই আজকে এই যে জিসাব যে ছোট একটা প্রতিবাদ সভা করেছে, আমি বলবো এইভাবে যদি আমরা ঘরে ঘরে প্রতিবাদ করি, যদি সবাইকে সচেতন করে তুলি, কারণ এদেশের জনগণকে কিন্তু অত সহজে মাথা নত করা যায় না। কাজেই এই জনগণ পাখির মতো, যতবারই আপনি মারতে যান আপনার আবার গলিয়ে যায়। সেই অবস্থায় বিএনপি দেখেন আপনারা, আমার বোন বেটি সিস্টেম বললো যে আমাদের কি বলে ওর নাম ইলিয়াস আলী এবং আমাদের সেই কমিশনার চৌধুরী আলম থেকে শুরু করে অনেক ছাত্র, অনেক যুবক, অনেক নিরীহ মানুষ, তারা আজকে গুম কেন, তাদের কোনো খবর নেই কেন? আমরা কিছু আমরা পেয়েছি যাদেরকে গুম করা হয়েছিল। আজকে আপনারা দেখেন একমাত্র আমাদের ওই যে আজমি, উনি যেহেতু তিনি গোলাম আজমের সন্তান, সেই জন্য তাকে সেদিন তাকে গুম করে নিয়ে চলে গেছিল। কারণ তারা মানে কেন, তিনি গোলাম আজমের সন্তান। গোলাম আজম জামাতের বোধহয় প্রতিষ্ঠাতা, আমি ঠিক বলতে পারবো না, তাই না? জামাত ইসলাম, হ্যাঁ বাংলা জামাত ইসলাম প্রতিষ্ঠাতা, সেটা তার অপরাধ হতে পারে না। হ্যাঁ, তারা এটা ঠিক, সেই সময় পাকিস্তান যখন স্বাধীন যুদ্ধ হয় আমাদের অনেকের অনেক রকম ভূমিকা ছিল, কিছু কিছু ছিল, এটাও যেমন সত্য কথা। আবার তেমনি এই যে আওয়ামী দোসর যারা সেই 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যার সেক্রেটারি জেনারেল বলেছিল হাসিনা কখনো পালায় না, সেই হাসিনা পালিয়ে গেল। এবং আপনাদের মনে আছে 71-এ আপনার আমাদের শেখ মুজিব আত্মসমর্পণ করলো, কিন্তু তারা কেউ যুদ্ধ করে নাই, কেউ দেশের স্বাধীনতা চায় নাই, তারা চেয়েছে শুধুমাত্র এই বাংলাদেশের মাটি। তাই যেমন 1971 থেকে 72 পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল, ঠিক ওই আমার গত দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল। নারী ধর্ষণ, নারী অপহরণ থেকে শুরু করে, ব্যাংক লুট থেকে শুরু করে, যুবক অপহরণ থেকে শুরু করে, এমন কোনো কাজ নাই যা কিনা আওয়ামী দোসররা করে নাই। আওয়ামী লীগ মানেই হলো সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি, আওয়ামী লীগ মানেই হলো তারা সন্ত্রাস করে জনগণের অধিকার কেড়ে নেওয়া, আওয়ামী লীগ মানেই হলো এদেশের টাকা পয়সা পাচার করা। এটাই কিন্তু লুটেরা চোর। সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন, রোজ খবরের কাগজ পড়ি, রোজ খবরের কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার তো করেছে, এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে।
কালকে আমি একটা ছোট্ট একটা প্রথম আলোতে একটা লেখা দেখছিলাম, লাস্টে লেগেছে একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই, আমার 2টা সন্তান এই নিয়ে আমি, আর আমার কেউ নাই, আমার মা নাই, সব সার্বক্ষণিক এই কথাগুলো বলতেন। কিন্তু তিনি তার পরিবারের নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে। পুরা পরিবার শেখ পরিবার হয়ে গেল। ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, নাতি নাতনি, পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল, তারা শেখ পরিবার হয়ে গেল। এবং শেখ পরিবার যা করবে, যা বলবে, সেটাই হলো শাসন, সেটাই হলো বাংলাদেশের জনগণের কথা। তাই দ্রব্য মূল্য থেকে শুরু করে, মানুষের অত্যাচার থেকে শুরু করে, মানুষের জীবন থেকে ব্যাংক লুট করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আপনারা দেখেছেন পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপত্তা এবং দেশ রক্ষা করে সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। এখনো কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশি কার্যক্রম কিন্তু সেভাবে চলছে না, কারণ তারা এমনভাবে তাদের ধ্বংস করেছে, এমনভাবে তাদের নৈতিক চরিত্র নষ্ট করেছে, এমনভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে যেটা কিনা অবর্ণনীয়। কাজেই এই দোসররা এখনো পালিয়ে গেছে, কিন্তু একটা কথা এখানে বলছে, আওয়ামী লীগের দোষর তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে, আমাদের বিভিন্ন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ঘাপটি মেরে আছে। তাই আজকে পেপারে দেখলাম ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে দিয়েছে, এবং লিফলেট বিতরণ। নিষিদ্ধ ছাত্রলীগ যারা সন্ত্রাসবাদী করে ঝঞ্ঝানি করছে। এখানে আমার বোন একটা সত্যি কথা বলেছে, যে কথাটা হলো শিক্ষা বাংলাদেশের জনগণ কোনোদিন সেই শিক্ষিত হয়ে কোনোদিন তারা মাথা নত করতে শিখে নাই। সেই সমাজকে নষ্ট করার জন্য, একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা কি করেছে, কি না করেছে। বিনা পরীক্ষায় পাশ করিয়ে থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে সন্ত্রাসবাদী তারা লাঠি তুলে দিয়েছে, তারা হাতিয়ার তুলে দিয়েছে, বন্দুক তুলে দিয়েছে, রামদা তুলে দিয়েছে, যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করতো। এবং তাই আজকে আমরা বলতে চাই যে এদেশে আমরা আসতে দেব না, কারণ এদেশে আসতে আজ জনগণ অনেক কষ্ট সহ্য করেছে। আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন, এই 5ই আগস্টের পরে একটা নতুন সরকার হলো, একটা অন্তরীণ গভর্নমেন্ট হলো, যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি। এই কারণে এই ডক্টর ইউনূসের মতো লোক, যিনি বিশ্ববিখ্যাত, যার সম্মান সারা বিশ্ব জুড়ে, তিনি এইটার প্রধান হয়ে তিনি কাজ করছেন। কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বর কথা ভেসে আসে, আমি 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 এটা করব, আমরা এটা করেছি, আমি এটা করব, আমি এটা করব, এই ধরনের কথা, এটা কোন সুরটা বাজে? সেই হাসিনার মতো আপনি বলেন এই আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে, এই আমি বলে শেখ হাসিনার পতন হয়েছে, আমি যা বলবো সেই সময় লাগার কথা না। আপনারা সংস্কার করেন, আমরা বলেছি আপনাদের যৌক্তিক সময় দেওয়া হবে, আপনারা করেন, কিন্তু তার আগে আমাদের বিএনপি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি বড় রাষ্ট্রসভা ছিল। আপনারা দেখেছেন 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে সমগ্র জাতিকে